হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে আমরা জানবো কিভাবে মনস্টার কিং গডজিলা এবং কং একসাথে একটা টিম হয়ে তাদের শত্রুকে ধ্বংস করে এবং একটা নতুন সাম্রাজ্য গঠন করে। বলছি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির কথা, যেটা মনস্টার ভার্সের পঞ্চম সিনেমা। তো বন্ধুরা, এরকম একটা দুর্দান্ত সিনেমা এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো গল্পের শুরুতেই আমরা হলওয়ার্থ দেখতে পাই, যেখানে কং থাকে। ৩ বছর আগে কংকে এই হলওয়ার্থে পাঠানো হয়েছে। তো হলওয়ার্থ হচ্ছে এমন একটা জায়গা যেটা কিনা পৃথিবীর গভীরে অবস্থিত, এবং হলওয়ার্থে সমস্ত পরিমাণ টাইটান্সরা থাকে, এবং এই হলওয়ার্থেই কংকে পাঠানো হয়েছে। এবং কং সর্বদা এখানে নিজের কোনো প্রজাতি আরও বেঁচে রয়েছে কিনা সেটা খোঁজার জন্য সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। এবং কংকে ট্রেস করার জন্য হলওয়ার্থে একটা আউটপোস্ট বানানো হয়েছে, যেটা পৃথিবীর উপরিভাগ থেকে কন্ট্রোল করা হয়, এবং সেই আউটপোস্টেও কিছু সায়েন্টিস্ট থাকে। তারপরে আমরা গডজিলাকে দেখতে পাই, যে কিনা পৃথিবীর উপরিভাগেই থাকে, এবং সে পৃথিবীর মধ্যে যখন কোনো টাইটান্স আক্রমণ করে তাদের সাথে যুদ্ধ করে পৃথিবীকে বাঁচায়, এবং ফ্রি টাইমে সে ইতালির রোমে বিশ্রাম নেয়। এইভাবেই সময়গুলো কেটে যাচ্ছিল। হঠাৎই কংয়ের শিকার করার কারণে হলওয়ার্থের ভেতর একটা শৃঙ্খল বের হয়ে যায়, এবং যার কারণে হলওয়ার্থের যে আউটপোস্ট রয়েছে সেখানে এক ধরনের সিগন্যাল আসতে থাকে, এবং সেখানে কর্মরত যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা সেই সিগন্যালটার বিষয়ে কিছু বুঝতে না পেরে পৃথিবীর উপরিভাগে হেড অফিসে সেই সিগন্যালটা পাঠায়, এবং হেড অফিসে কর্মরত সায়েন্টিস্টরা ভাবে এটা একটা স্বাভাবিক ব্যাপার। অবাক হওয়ার বিষয় হচ্ছে, হঠাৎ করে গডজিলা জাগ্রত হয়ে যায়, এবং সে রোম থেকে একটা নির্দিষ্ট জায়গায় যাত্রা শুরু করে, এবং গডজিলার হাবভাব দেখে এটা মনে হয় যে সে নিশ্চয়ই কোনো বিপদ সংকেত পেয়েছে, যার কারণেই সে এখান থেকে প্রস্তুতি নিচ্ছে। এবং তারপরে আমরা ডক্টর ইলন অ্যান্ড্রোসের মেয়ে জিয়াকে দেখতে পাই, যেও কিনা এক ধরনের ভীষণ দেখতে শুরু করে, এবং সেই ভীষণ দেখতে দেখতে এক ধরনের ড্রয়িং আঁকে, এবং সেই ড্রয়িংয়ের সাথে হলওয়ার্থ থেকে পাঠানো যে সিগন্যাল, সেই সিগন্যালটার অনেকাংশেই মিল পাওয়া যায়। এবং যখন ডক্টর ইলন অ্যান্ড্রোস সেটা দেখে, তখন সে চিন্তা করতে থাকে যে এই সিগন্যাল এবং তার মেয়ের আঁকা ড্রয়িং এবং গডজিলার হঠাৎ করে জাগ্রত হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, এবং এই কারণগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। তাই সে চিন্তা করে যে সে হলওয়ার্থে যাবে, যে কোথা থেকে এই সিগন্যালটা আসছে সেটা বের করার জন্য। তারপরেই আমরা দেখতে পাই যে কং হলওয়ার্থ থেকে হঠাৎ করে পৃথিবীর উপরিভাগে উঠে আসে, এবং সে খুব অসুস্থ অবস্থায় থাকে, কারণ তার দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। সে এই দাঁতের জন্য অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তো তখন ডক্টর ইলন অ্যান্ড্রোস টাইটান চিকিৎসকদের খবর দেন, এবং সে কংয়ের দাঁত দ্রুত পরিবর্তন করে একটি লোহার দাঁত লাগিয়ে দেয়, এবং কং পুনরায় সুস্থ হয়ে ওঠে। তারপরেই তারা হঠাৎ করে জানতে পারে যে গডজিলা রোম থেকে ফ্রান্সে গিয়েছে, এবং সেখানে গিয়ে সে পারমাণবিক কেন্দ্র থেকে সকল প্রকার শক্তি শোষণ করে নিচ্ছে। তারপর তারা বুঝতে পারে গডজিলা নিশ্চয়ই কোনো বড় যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। শুধু তাই নয়, গডজিলা আবার আর্কটিক ওশিয়ানে অবস্থিত টিয়ামাট নামক একটি টাইটানকে মারার জন্য যায়, এবং তার গুহায় গিয়ে সমস্ত পরিমাণ শক্তি সে নিজের করে নেয়, এবং সে সামনে আসন্ন একটা যুদ্ধের জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে নেয়। পর আমরা ইলন অ্যান্ড্রোসকে দেখতে পাই, যে তার টিম নিয়ে হলওয়ার্থে যাওয়ার জন্য রওনা দেয়, এবং সেখানে কংও তাদের সাথে যায়। তো তারা হলওয়ার্থে গিয়ে তাদের সেই চেকপোস্টের কাছে যায়, এবং সেখানে গিয়ে দেখতে পায় চেকপোস্টের অবস্থা খুবই খারাপ। সেখানে আক্রমণ করা হয়েছে, এবং সেখানে কর্মরত সমস্ত সায়েন্টিস্টদেরকে মেরে ফেলা হয়েছে। এবং তারপরেই তারা একটা জিনিস দেখে, যেটা থেকে তারা একদম ভয় পেয়ে যায়। সেটা হচ্ছে যে পাশেই একটা বড় দেয়ালে রক্তমাখা একটা বড় হাতের ছাপ তারা দেখতে পায়। তখন তারা হয়তোবা ভাবতে থাকে যে এটা কংয়ের কাজ, কিন্তু ইলন অ্যান্ড্রোস ভাবে এটা কংয়ের কাজ নয়। তার মানে এখানে কংয়ের মতো আরও নিশ্চয়ই কোনো প্রজাতির রয়েছে যারা কিনা এই আউটপোস্টের এই অবস্থা করেছে। তারপর তারা সেটা রহস্য বের করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তারা এইভাবে যেতে যেতে হঠাৎ করে একটা প্রাচীন সভ্যতা দেখতে পায়, এবং তারা সেখানে একদল ইউই প্রজাতির মানুষদেরকে দেখতে পায়, যাদের সাথে তার মেয়ে জিয়ার এক ধরনের মিল রয়েছে, কারণ তার মেয়ে জিয়াও ইউই প্রজাতিরই সদস্য, যে কিনা কং স্কাল আইল্যান্ড থেকে তাকে নিয়ে আনা হয়েছে, এবং সে ওই প্রজাতির শেষ বংশধর। কং একাই আলাদা একটা জায়গায় চলে যায়, এবং সেই শৃঙ্খলের মধ্য দিয়ে কং এমন একটা জায়গায় এসে পৌঁছায় যে জায়গায় সে এর আগে কখনো আসেনি, এবং সেখানে গিয়ে
সে তারই প্রজাতির একটি ছোট বানরকে দেখতে পায়, তার নাম হচ্ছে শুকো। এবং তারপর হঠাৎ করেই তাদের উপর আক্রমণ হয়। তখন কং দেখতে পায় তার মতো আরও অনেকগুলো কং এখানে রয়েছে, এবং কং তখন তাদের সবাইকে হারিয়ে দেয় এবং শুকুকে বলে তাদের আস্তানায় নিয়ে যেতে। কিন্তু শুকু বারবার পরিকল্পনা করে কংকে বিপদে ফেলার চেষ্টা করলেও কং সেখান থেকে বের হয়ে আসতে সমর্থ হয়। তারপর আমরা দেখতে পাই যে শুকু কংকে নিয়ে তাদের আস্তানায় যেতে থাকে। তো কং শুকুকে নিয়ে তাদের আস্তানায় যেতে থাকে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার মতো আরও অসংখ্য কং এখানে রয়েছে, যারা কিনা একজন জালিম রাজার অধীনে কাজ করছে। সেই রাজা তাদেরকে জোর করে কাজ করাচ্ছে এবং যারা সেই রাজার বিরুদ্ধে কথা বলছে তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে। তো কং তারপর সেখানে একটা অসহায় কংয়ের পাশে গিয়ে দাঁড়ায় এবং তারপরেই সেখানে চলে আসে তাদের রাজা স্কার কিং। তখন আমরা এই গল্পের ভিলেন স্কার কিংকে দেখতে পাই, যে কিনা তখন কংয়ের সাথে যুদ্ধ করার জন্য নিচে নেমে আসে এবং সে এসেই কংয়ের দাঁত দেখে অনেক হাসি ঠাট্টা করে যে কংয়ের অরিজিনাল দাঁত নেই। তারপর তার এবং কংয়ের সাথে একটা বিশাল যুদ্ধ শুরু হয়ে যায়। তো যুদ্ধে স্কার কিং কংয়ের সাথে যখন পেরে উঠছিল না, তখন স্কার কিং শিমু নামে একটি টাইটানকে নিয়ে আসে এবং কংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলে। তো শিমু হচ্ছে একটা বরফ মিশ্রিত একটা টাইটান, যে তার প্রশ্বাস দ্বারা সামনের সমস্ত কিছু বরফে পরিণত করতে পারে, এবং এই শিমুকে স্কার কিং কন্ট্রোল করে তার হাতে থাকা একটি ক্রিস্টালের মাধ্যমে। তো বাধ্য হয়ে শিমু কংকে উদ্দেশ্য করে তার প্রশ্বাস ছাড়ে এবং কংয়ের হাত বরফে আচ্ছন্ন হয়ে যায় এবং কংয়ের হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো কং আহত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে এবং পালিয়ে এসে সে জিয়া মানে ইলন অ্যান্ড্রোসের মেয়ে তাদের আস্তানায় চলে আসে। কারণ আমরা জানি জিয়া এবং কংয়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জিয়া কংয়ের কথা বুঝতে পারে এবং ইলন অ্যান্ড্রোস তখন ওই উপজাতি মানুষদের দ্বারা বুঝতে পারে যে তারাই মূলত এই হলো আর্থের আউটপোস্টের সিগন্যালটা পাঠিয়েছে, কারণ তারা আন্দাজ করতে পারছিল যে একটা সময় কং এবং স্কার কিংয়ের একটা ফাইট হবে এবং সেখানে স্কার কিং সেখান থেকে বের হয়ে চলে আসবে এবং সে তার ইচ্ছামতো পৃথিবীতে কবজা করার চেষ্টা করবে। যার কারণেই তারা গডজিলাকে এই সিগন্যালটা পাঠাচ্ছিল যাতে গডজিলা এখানে আসে এবং স্কার কিংকে হারিয়ে দেয়। এবং যেহেতু গডজিলা একাই স্কার কিংয়ের সাথে পারবে না, তাই তারা চায় তাদের পুরনো একটা টাইটান মোথরাকে আবার জাগ্রত করতে হবে এবং মোথরাকে জাগ্রত করার জন্য ইউই প্রজাতির শেষ বংশধরকে লাগবে, যে হচ্ছে জিয়া। আর এর জন্যই তারা জিয়াকেও সেই সিগন্যালটা পাঠিয়েছে ভিশনের মাধ্যমে। তো তারপর তারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং মোথরাকে আবার পুনরায় জাগ্রত করে। এবং যেহেতু কংয়ের হাতের অবস্থা খুবই খারাপ, তখন সেই টাইটান চিকিৎসক একটা আর্টিফিশিয়াল হ্যান্ড কংয়ের হাতে পরিয়ে দেয়। এবারে কথা হচ্ছে যে ওইখানে কিভাবে আর্টিফিশিয়াল হ্যান্ড তারা পেল। আমরা দেখেছিলাম যে গডজিলা ভার্সেস কং এই সিনেমাতে মেকা গডজিলাকে হারানোর জন্য কংয়ের অবস্থা প্রায় পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। তখন থেকেই তারা এটা প্ল্যান করেছিল যে কংয়ের জন্য একটা আর্টিফিশিয়াল স্যুট তারা রেডি করবে এবং সেই পর্যন্ত তারা হাতটা রেডি করতে পেরেছিল এবং সেই হাত তারা এই হলো আর্থে আগেই রেখে দিয়েছিল, যার কারণে আজকে সেই হাতটা তারা কাজে লাগাতে পারছে এবং খুব তাড়াতাড়ি তারা ওই হাতটি কংয়ের হাতে প্রতিস্থাপন করে এবং কং পুনরায় সুস্থ হয়ে যায়। এবং তারপর কং খুব ভালো করে বুঝে যায় যে সে একা কখনোই স্কার কিংকে হারাতে পারবে না, তাই সে পৃথিবীতে চলে যায় এবং গডজিলাকে নিয়ে আসার জন্য যায়। তো যখন সে পৃথিবীতে উঠে যায় গডজিলাকে নিয়ে আসার জন্য, তখন গডজিলা হঠাৎ করে পৃথিবীতে কংকে দেখে খুব বেশি রেগে যায় এবং তার উপর আক্রমণ করে। তো সেখানে আবার গডজিলা এবং কংয়ের যুদ্ধ শুরু হয়। তো তারপর হঠাৎ করে সেখানে মোথরাকে আমরা দেখতে পাই, কিনা গডজিলাকে বোঝায় যে কং এখানে তোমার কোনো ক্ষতি করতে আসেনি, মূল ভিলেন হচ্ছে স্কার কিং। তো তখন তারা সবাই একসাথে টিম হয়ে আবার হলো আর্থে ফিরে যায় এবং স্কার কিংয়ের সম্মুখীন হওয়ার জন্য যায়। ততক্ষণে স্কার কিং তার সৈন্য দলবল সহ সেই জায়গায় চলে এসছে কংকে হত্যা করার জন্য। এবং তখনই হলো আর্থের মধ্যে চলে আসে কং এবং গডজিলা এবং সাথে মোথরা, এবং তখনই তাদের সাথে একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়, কং ভার্সেস স্কার কিং এবং শিমু ভার্সেস গডজিলা। তো এই ভয়ঙ্কর যুদ্ধে সুকু এবং মোথরা কং এবং গডজিলাকে সাহায্য করতে থাকে। এভাবেই চরম একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং সেখানে সংঘর্ষ হতে হতে একটা সময় আমরা দেখতে পাই যে স্কার কিং সেই হোলের মাধ্যমে পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীতে এসে
সে বিভিন্ন রকম ধ্বংসযজ্ঞ শুরু করে এবং সাথে সাথে শিমুও পৃথিবীতে চলে আসে এবং শিমু পৃথিবীর আবহাওয়া নষ্ট করে দেয় এবং তখনই পৃথিবীতে গডজিলা এবং চং চলে আসে এবং তাদের সাথে একটা যুদ্ধ হয়। তো এই যুদ্ধের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাই সুকু স্কার কিংয়ের হাতে থাকা সেই ক্রিস্টালটি ভেঙে ফেলে এবং ভেঙে ফেলার সাথে সাথেই শিমু পুরোটাই নিজের মতো স্বাধীন হয়ে যায় এবং সে তখন স্কার কিংয়ের উপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করে এবং সে সাথে সাথে স্কার কিংকে বরফে আবৃত করে দেয় এবং তখন কং গিয়ে স্কার কিংকে একদম ধ্বংস করে দেয়। এভাবেই তারা তিনজন মিলে স্কার কিংকে শেষ করে ফেলে। তারপরে আমরা দেখতে পাই সমস্ত যুদ্ধ শেষে গডজিলার মিশন যখন পরিপূর্ণ হয়ে যায়, গডজিলা আবার তার আগের জায়গায় গিয়ে রেস্ট নিতে শুরু করে এবং জিয়া এবং তার সকল পরিবার আবার পৃথিবীতে চলে আসে এবং আমরা তখন কংকে দেখতে পাই যে কিনা স্কার কিংয়ের পুরনো আস্তানায় যায় এবং সেখানে সমস্ত কংদের সে লিডার হয়ে যায় এবং তার আন্ডারে শিমু এবং সুকু থাকে এবং সে নতুন একটা সাম্রাজ্য সেখানে গিয়ে গঠন করে এবং সাথে সাথে এই সিনেমাটা এই পর্যায়ে এসেই শেষ হয়ে যায়। আমরা দেখতে পাই যে কং এবং গডজিলা সুকু এবং শিমুকে নিয়ে একটা নতুন সাম্রাজ্য গড়ে ওঠে যেখানে তারা সমস্ত টাইটানদেরকে শাসন করতে থাকে এবং এভাবে এই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম গল্প আরও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।